আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পরীক্ষা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2020, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় আজকে আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু পণ্য ডিজাইন, পণ্য ডিজাইনের প্রকারভেদ এবং উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। তোমরা জানো যে কয়েকদিন আগে তোমাদের শর্ট সিলেবাস পাবলিশ হয়েছে, আহ, হচ্ছে রিভাইজড সিলেবাস। সেই সিলেবাসে তোমাদের প্রথম পত্রের এক, অধ্যায় 1, অধ্যায় 2, 5, 7, 6, 7, 1, 2, 5, 6, 7 এই 5টা অধ্যায় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং তোমাদের অলরেডি 1, 2, 5 এই 6 এই 3টা অধ্যায় হয়ে গিয়েছে। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছি, সপ্তম অধ্যায় বাকি থাকছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পণ্য ডিজাইনের প্রকারভেদ এবং উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই সাথে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা এর উপর আলোচনা করব, তোমরা একটু খেয়াল করে শোনো। পণ্য ডিজাইন কাকে বলে, পণ্য ডিজাইনের গুরুত্ব, পণ্য ডিজাইনের ধাপগুলো কতদিন পড়া দেওয়া হয়েছিল, তোমরা কি পড়েছো সবাই? সবাই কি পড়েছো? মারুফ, সিয়াম, অলিদ, রাদিত, অনন, তোমরা কি পড়েছো? বাসায় পড়েছো? স্যার পড়েছে কিন্তু ভুলে গেছি। পড়েছো, ভুলে গিয়েছো। আচ্ছা, বাসায় তোমরা তাহলে এটা আরেকবার রিভিশন দিবে। ওকে, পণ্য ডিজাইনের ধারণায় আমরা কি দেখেছি, যে ডিজাইন বা নকশাকরণ হলো পণ্যের উৎপাদন শুরু করার পূর্বে এর আকার, শেপ, প্যাটার্ন, বহিরাকৃতি বা অলংকার, মান ইত্যাদি নির্ধারণ করা বা প্রয়োগ করা। তোমরা যদি কোনো দোকান থেকে পণ্য ক্রয় করো, তাহলে একই কোম্পানির সেম নামের বিস্কিট বা সাবান তোমরা কোনোটা ছোট আকারের, কোনোটা মাঝারি আকারের, কোনোটা বড় আকারের, যার যেমন প্রয়োজন সেই প্রয়োজনকে সামনে রেখে এই পণ্য বা দ্রব্যগুলোর আকার, আকৃতি, প্যাটার্ন, বহিরাকৃতি, অলংকার, মান ইত্যাদি নির্ধারণ করা হয়। উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যের উৎপাদনের পূর্বেই ঠিক করাকে পণ্যের ডিজাইন বা পণ্যের নকশাকরণ বলা হয়। তাহলে পণ্য ডিজাইনের কাজটি ঠিক পণ্য উৎপাদনের পূর্বে এটি নির্ধারণ করতে হবে। অর্থাৎ পণ্য উৎপাদন শুরু হবে, উৎপাদনের পূর্বে যে নকশা বা ডিজাইন নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী পণ্যের গুণগত মান ঠিক রেখে পণ্য নকশাকরণের সময় ক্রেতাদের রুচি, পছন্দ, স্টাইল ইত্যাদিকে প্রাধান্য দেওয়া হয়। কেন আমরা হচ্ছে পণ্যের ডিজাইন করব? যে ক্রেতারা, এক এক ক্রেতার এক এক ধরনের চাহিদা রয়েছে, পছন্দ রয়েছে, স্টাইল রয়েছে। সুতরাং এই স্টাইল, রুচি, পছন্দ ইত্যাদি বিবেচনা করে এই পণ্যগুলোর আমরা ডিজাইন নির্ধারণ করা হয়। তো আজকের প্রশ্নে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পণ্য ডিজাইনের প্রকারভেদ। প্রথমেই হচ্ছে পণ্য ডিজাইন কতভাবে করা হয়। পণ্য ডিজাইন অনেকভাবে করা হয়, এর মধ্যে 4টি হচ্ছে, যেমন 4 ধরনের পণ্য ডিজাইন হয়ে থাকে: ক্রিয়াগত ডিজাইন, রুচিসম্মত ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকিং ডিজাইন। তাহলে তোমাকে কি করতে হবে, এই 4 প্রকার ডিজাইনের নাম একেবারেই ভালো করে মুখস্থ করতে হবে। ক্রিয়াগত ডিজাইন, রুচিসম্মত ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকিং ডিজাইন। ক্রিয়াগত ডিজাইন কাকে বলে? যে পণ্যের অভ্যন্তরীণ মান বা কার্যকারিতা বৃদ্ধি পায়, পণ্যের অভ্যন্তরীণ মান বা কার্যকারিতা বৃদ্ধি পায় এই ক্রিয়াগত ডিজাইনের মাধ্যমে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে সকল পণ্য বা সেবা উৎপাদন করা হবে তা পূর্বে যে কার্যকারিতা বা পণ্যের যে মান ছিল সেই মানের সাথে উপযোগিতা বৃদ্ধি করা হয়, অর্থাৎ এটার কার্যক্ষমতা বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করার যে ডিজাইন করা হয় সেটা হচ্ছে ক্রিয়াগত ডিজাইন। যেমন ধরে নাও হচ্ছে তোমরা মোবাইল ইউজ করো, তাহলে মোবাইলের ক্ষেত্রে হতে পারে, যে পূর্বে যেমন শুধু কথা বলা যেত, এরপরে মোবাইলটাকে আরো আপডেট করা হয়েছে, একসময় এসএমএস করা যায়, এরপরে আরো আপডেট করা হয়েছে, এরপরে হয়তো এটাকে MP3 MP4 সংযুক্ত করা হয়েছে। এই যে এভাবে একটি পণ্যের হচ্ছে কার্যক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি করার নামই হচ্ছে পণ্য ডিজাইন। তারপরে ধরে নাও
যে এরকম আরো অনেক বিষয় বলা যায় আর কি, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ওকে, রুচিসম্মত ডিজাইন কি? এবার আসলে কি, পণ্যের অভ্যন্তরীণ মান বা কার্যকারিতা ক্রিয়াগত ডিজাইনে করা হয়, অর্থাৎ পণ্যের ভেতরের মান। যেমন ধরে নাও তুমি বিস্কিট যখন গ্রহণ করো অথবা কোনো একটি পণ্য খাও, তখন পণ্যের ভেতরের স্বাদ পরিবর্তন হয়ে যাওয়া, এটা ক্রিয়াগত ডিজাইনের মতো পড়ে। পূর্বে যে স্বাদ ছিল এটার স্বাদ বর্তমানে বৃদ্ধি পাওয়া, অন্যরকম হওয়া। তোমরা যে সাবান ব্যবহার করো, কিছুদিন আগেও লাইফবয় সাবান তোমরা ব্যবহার করতে, এর কালার ছিল এক ধরনের এবং হচ্ছে এর গন্ধটা ছিল আরেক ধরনের, ঠিক আছে? গন্ধটা এক ধরনের ছিল, কিন্তু এখন বেশ কয়েক ধরনের সাবান পাওয়া যায় লাইফবয়েরই, যেটার কালারটা দেখতে অত্যন্ত সুন্দর এবং ঘ্রাণটাও অনেক চমৎকার। বুঝতে পেরেছো? তার মানে এই যে ঘ্রাণের পরিবর্তন, এটি ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করা, এটার পেছনে মূল কারণ হলো ক্রিয়াগত রীতি। এরপর আসলে কি, রুচিসম্মত ডিজাইন। এবার আসলে কি, পণ্যের এই অভ্যন্তরীণ মানকে বিবেচনা করা হয় না, পণ্যের অভ্যন্তরীণ মানকে কোনো চেঞ্জ করা হয় না, পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলা হয়। হচ্ছে আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যটিকে রং পরিবর্তন করা হয়। ভেতরের গুণাগুণ পরিবর্তন হয়নি, কিন্তু রং পরিবর্তন হয়েছে, আকার পরিবর্তন, ছোট মাঝারি বৃহৎ এগুলো করা হয়েছে, বুঝা গেছে? গন্ধ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে রুচিসম্মত ডিজাইনের মধ্যে পড়ে। কারণ রুচি মানে কি, মানুষের সময়ে সময়ে রুচির পরিবর্তন হয়। তার মানে রুচির সাথে মিল রেখে একটি পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে পরিবর্তন না করে, বরং এই পণ্যটিকে ক্রেতারা যেন আকর্ষণ বোধ করে ক্রয় করতে, এরকম ভাবে উপস্থাপন করার নামই হচ্ছে রুচিসম্মত ডিজাইন। এরপর আসে থেকে উৎপাদন ডিজাইন। যে ডিজাইনের মূল লক্ষ্য হলো নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা, তাই হচ্ছে উৎপাদনের ডিজাইন। অর্থাৎ আমরা পণ্য যে উৎপাদন করি, সেই উৎপাদন করার পূর্বের যে পদ্ধতি ছিল, পূর্বের যে প্রযুক্তি ছিল, সেগুলো পরিবর্তন হয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়, নতুন উন্নত কলাকৌশল প্রয়োগ করা হয়, উন্নত পদ্ধতি ব্যবহার করা হয়। এটা নাম হচ্ছে উৎপাদন ডিজাইন। যেমন ধরে নাও, ব্যাংকে যদি যাও, তাহলে ব্যাংকে গেলে এখন তোমাকে কি করা হবে, উন্নত কম্পিউটারের পদ্ধতি তোমাকে ব্যাংকিং সুবিধা দিবে। কিন্তু তার আগে 10 বছর আগে যদি চিন্তা করো, সে কম্পিউটারের পদ্ধতি তেমন একটা প্রয়োগ ছিল না। তখন মানুষকে কি করতে, মানে খাতা কলমে এগুলো হিসেব নিকাশ করে তাদেরকে সেবা দেওয়া হতো। তার মানে ওই সেবার সাথে এই সেবার পার্থক্য রয়েছে। তারপরে ধরে নাও যে সরিষার তেল উৎপাদন, কোন কোন জায়গায় ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করা হয়, আবার কোন কোন ক্ষেত্রে হচ্ছে মেশিনারিজ, কম্পিউটারের পদ্ধতিতে মেশিন দিয়ে পণ্য উৎপাদন করা হয়। তাহলে এই যে ঘানি টেনে উৎপাদন করার পথ পরিবর্তে উন্নত মেশিন প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করা, এটা হচ্ছে উৎপাদন ডিজাইনের মধ্যে পড়ে। তার মানে নতুন উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য সেবা উৎপাদন করা কি আমাদের উৎপাদন ডিজাইনের মধ্যে পড়ে। এরপর আসলে থেকে প্যাকিং ডিজাইন। পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং পরিবর্তন করাকে বোঝায়। অর্থাৎ যে মোড়কটা থাকে, এই মোড়কের আকার, আকৃতি, রং ইত্যাদি পরিবর্তন করে ক্রেতার কাছে পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার নামই হচ্ছে, তোলার জন্য এই প্যাকিং ডিজাইন করা হয়ে থাকে। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? বলো, ক্রিয়াগত ডিজাইন, রুচিসম্মত উৎপাদন, প্যাকিং। यस सर। ওকে, কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? কারো কোনো প্রশ্ন আছে? চটপট অ্যান্সার করো। না স্যার। সিয়াম উত্তর দিয়েছে। প্রান্ত? এই প্রান্ত, তুমি শুনতে পাচ্ছ? প্রান্ত, অলিত, অনন? জি স্যার। यस অনন सर। শুনতে পাচ্ছ? यस सर। ওকে, প্রান্ত কেন শুনতে পাচ্ছে না? নেট প্রবলেম হয়তো বা। স্যার নেট বৃষ্টির প্রবলেম। জন্য মানে নেট নাই। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কি করতে হবে তোমাদের? এইটা ক্রিয়াগত ডিজাইন, রুচিসম্মত ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকিং ডিজাইন, এই পড়াটুকু কি করতে হবে তোমাদের? পড়তে হবে। আরে পড়তে তো হবেই, এটাই তোমার কাজ। জি স্যার। তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে লিখতে হবে, বুঝতে পারছো? মুখস্থ করে লিখতে হবে। এরপর আসলে কি, উত্তম পণ্য ডিজাইনের কি কি বৈশিষ্ট্য রয়েছে।
উত্তম পণ্য ডিজাইন, অর্থাৎ একটি পণ্য আমরা ডিজাইন করব। পণ্য ডিজাইন বলতে কি বোঝানো হয়েছে, যে হচ্ছে আকার, শেপ, প্যাটার্ন, বহিরাকৃতি বা অলংকার, মান ইত্যাদি পরিবর্তন বা নির্ধারণ করার নামই হচ্ছে পণ্য ডিজাইন। তাহলে সেই পণ্য ডিজাইনের আমরা কোন পণ্যটিকে উত্তম পণ্য ডিজাইন, কোন ডিজাইনটাকে উত্তম পণ্য ডিজাইন হিসেবে চিহ্নিত করব? যে পণ্য উৎপাদন করার পূর্বে ক্রেতা যে ডিজাইনে পণ্য উৎপাদন করলে ক্রেতা সন্তুষ্টি অর্জনের সক্ষমতা বৃদ্ধি পায় এবং কম্পিউটারাইজড পদ্ধতি প্রয়োগ করা হয়, নমনীয়তা রয়েছে অর্থাৎ পরিবর্তন করার সুযোগ রয়েছে, মেরামত যোগ্যতা অর্থাৎ বিক্রয় পরবর্তী সময় এই পণ্যটির যেন কোনো ধরনের নষ্ট হয়ে গেলে বা মান খারাপ হয়ে গেলে এটা যেন মেরামত করা যায়। মডিউলার ডিজাইন মানে হচ্ছে যে একটি পণ্যকে বিভিন্ন অংশে ছোট ছোট ভাগে ভাগ করে এটা ডিজাইন নির্ধারণ করা হলে তাহলে মডিউলার ডিজাইন বলা হয়। এরপরে ক্ষুদ্র হালকা, একটি পণ্য যেন আকারে খুব বেশি বড় না হয় এবং ওজনে খুব বেশি না হয় এবং সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া যায়, সেজন্য আমাদের ক্ষুদ্র ও হালকা করা হয়ে থাকে। মানের ক্ষেত্রে আকর্ষণীয়তা, আমরা উৎপাদনের ক্ষেত্রে কি করে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করার জন্য পণ্য বা সেবাটাকে আকর্ষণীয় করে তুলি, তাহলে আকর্ষণ করতে গিয়ে যেন পণ্যের ভেতরের মান কোনোভাবেই খারাপ না হয়, এই দিকে আপোষহীন থাকা। উপযোগ সংযোগ, অর্থাৎ যে পণ্যটি উৎপাদন হচ্ছে, যে পণ্য বা কার ওখানে সাউন্ড হচ্ছে? আচ্ছা, ওকে। উপযোগ সংযোগ, অর্থাৎ যে পূর্বের যে পণ্যটি রিডিজাইন করা হয় সেই পণ্যটিতে যেন পূর্বের তুলনায় নতুন কোনো উপযোগ মানে হচ্ছে অভাব মোচন করার ক্ষমতা, সেই অভাব মোচন ক্ষমতার উপযোগ সংযোগ হয়। তারপরে বিক্রয়োত্তর সেবা, অর্থাৎ একটি পণ্য বা সেবা বিক্রয় করার পর সেটার জন্য পরবর্তী সময় ক্রেতা বা ভোক্তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেবা পেতে পারে ফ্রি অথবা সামান্য চার্জ দিয়ে, তার ব্যবস্থা করা। এবং আকর্ষণযোগ্যতা, অর্থাৎ যে ডিজাইন করাই হোক না কেন সেটির জন্য ক্রেতা বা ভোক্তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, সেদিকে নজর রাখতে হবে। বুঝতে পেরেছো? বলো, এই 10টা পয়েন্ট থেকে কার প্রশ্ন আছে যে স্যার এইটা একটু জানা দরকার? 10টা পয়েন্ট থেকে। স্যার বিক্রয় উত্তর সেবা। আচ্ছা, বিক্রয়োত্তর সেবা। আর কেউ? ওকে, এই পয়েন্টগুলো, হ্যাঁ মডিউলার, আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা ব্যাখ্যা করি নাই। দেখো, ক্রেতা সন্তুষ্টি অর্জনের সক্ষমতা, একজন ক্রেতা বা ভোক্তা চায় একটি পণ্য বা সেবা তার ক্রয় করে নিজের অভাব বা চাহিদা মোচন করতে, তাহলে সেই পণ্য বা সেবাটি গ্রহণ করে একজন ক্রেতা বা ভোক্তা যেন যদি তার অভাব মোচন করতে পারে তাহলে ক্রেতারা ওই পণ্য বা সেবার প্রতি সন্তুষ্ট হয়। কেন পণ্যের প্রতি সন্তুষ্ট এবং সেবার প্রতি সন্তুষ্ট? ধরে নাও তুমি কোন একটি পণ্য ক্রয় করলা, অর্থাৎ ধরে নাও কাপড় ক্রয় করলা, তুমি খুব বিশ্বাস রাখো যে হোমটেক্স এর উপর, যে হোমটেক্স খুব ভালো মানের কাপড় দেয়, কিন্তু চোখ বন্ধ করে কাপড় কিনে নিয়ে আসার পরে দেখলা যে ওই কাপড়ের ভেতরে ফুটা বা অন্য কোনো সমস্যা রয়েছে। তার মানে ওই কাপড় দিয়ে তোমার কাপড় তৈরি করলে তোমার অভাব বা সন্তুষ্টি অর্জন হবে না। আবার ধরে নাও কোনো ডক্টরের কাছে গেলাম, তোমার হচ্ছে রোগ সংক্রান্ত সেবা নেওয়ার জন্য প্রেসক্রিপশন করে দেবে, তোমার প্রত্যাশা হচ্ছে তার কাছ থেকে প্রাপ্ত ঔষধ প্রেসক্রিপশন নিয়ে যেন আমরা ঔষধ খেয়ে ভালো হই। এখন তার প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেয়ে ভালো হলো না, উল্টা তুমি অসুস্থ হয়ে গেলা, তার মানে তোমার সন্তুষ্টি অর্জন হবে না এবং ওই ব্যক্তি বা ডাক্তারের কাছে এবং ওই হোমটেক্স এর কাপড় আর তুমি ক্রয় করার চেষ্টা করবে না। তাহলে কি হবে? পণ্য এমন ভাবে ডিজাইন করতে হবে, সেবা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন গ্রাহক বা ক্রেতাদের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, ওরা সন্তুষ্ট হয়, ওদের চাহিদা পূরণ হয়। তার মানে ডিজাইন করার একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা ক্রেতাদেরকে সন্তুষ্ট করব। তারপরে কম্পিউটার নির্ভর, অর্থাৎ সেকেলে পদ্ধতির পরিবর্তে কম্পিউটার পদ্ধতি ব্যবহার করে পণ্য উৎপাদন ও সেবা উৎপাদন করতে হবে। কারণ কি?
যে হাতে বা অন্য কোনো উপায়ে পণ্য বা সেবা উৎপাদন করলে তার মধ্যে অনেক ত্রুটি ধরা পড়ে, কিন্তু কম্পিউটারাইজ পদ্ধতিতে পণ্য বা সেবা উৎপাদন করলে সেখানকার মধ্যে কোনো ত্রুটি তেমন একটা ধরা পড়ে না, সেটা নির্ভুল এবং যথেষ্টভাবে পণ্যের ডিজাইন করা যায়। ঠিক আছে, এরপরে নমনীয়তা মানে হচ্ছে যে দেখো আমরা পূর্বেই এক উৎপাদন করার পূর্বেই ডিজাইন নির্ধারণ করি, কিন্তু হচ্ছে ডিজাইন নির্ধারণ করার পর দেখা গেলো বাস্তবতার সাথে মিল রেখে ওই ডিজাইন একটু পরিবর্তন করা লাগবে, করা প্রয়োজন। তাহলে এই ডিজাইন পরিবর্তন রাখার সুযোগটাই হচ্ছে নমনীয়তা। তোমরা কি বুঝতে পারছো নমনীয়তা? ডিজাইন পূর্বে নির্ধারণ করা হলো, উৎপাদন শুরু হলো, এখন দেখা গেলো যে বাস্তবতার সাথে আমাকে মিলিয়ে রাখতে চাইলে গ্রাহক সন্তুষ্টি বা ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য এই ডিজাইনে একটু পরিবর্তন আনা প্রয়োজন, তাহলে সেই পরিবর্তন রাখার নামই হচ্ছে নমনীয়তা। যেমন ধরে নাও যে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, পদ্মা সেতু নির্মাণ করার সময় মাঝখানে অনেক প্রবলেম হয়েছিল, তখন কিন্তু এই ডিজাইনের মধ্যে অনেক পরিবর্তন এনেছে। কিসের ডিজাইন? তোমরা খেয়াল করে দেখবে, ইউটিউবে দেখবে পিলারের ডিজাইন চেঞ্জ করেছে, লাস্টের যে পিলার, সর্বশেষ পিলার, সেই পিলার দুটার ডিজাইন চেঞ্জ করে দেওয়া হয়েছে, মাঝখানের অনেক ডিজাইন চেঞ্জ করা হয়েছে। এই যে পরিবর্তন করার সুযোগ, সেটা নাম হচ্ছে নমনীয়তা। মেরামত যোগ্যতা হচ্ছে কি, যখন একটি পণ্য বা সেবা একজন ক্রেতা বা ভোক্তা ক্রয় করবে, তখন সেই পণ্য যেন পরবর্তী সময় নষ্ট হয়ে গেলে সেটা যেন ফেলে দিতে না হয়, সেটা যেন আমরা সহজে মেরামত করতে পারি। যেমন তুমি মোবাইল নষ্ট হয়ে গেলে এটা ঠিক করতে পারো, তারপরে ল্যাপটপ নষ্ট হলে ঠিক করতে পারো, তাই না? কিন্তু যদি তোমার পেন নষ্ট হয়, এটা তুমি ঠিক করতে পারো না, পেন নষ্ট হলে ঠিক করার কোনো সুযোগ নেই, ফেলে দিতে হয়। কিন্তু এটা ওয়ান টাইম, যেহেতু এটা সবার যত পেন আছে ওয়ান টাইম, সুতরাং এটি ওয়ান টাইম হওয়ার পরেও, মেরামত যোগ্যতা না থাকার পরে এটি সবাই গ্রহণ করে। কিন্তু যে সকল পণ্য মেরামত যোগ্যতা রয়েছে, সুযোগ রয়েছে, সেগুলো পণ্যই মানুষ সাধারণত ক্রয় করে। বুঝতে পারছো? যদি কোনো ডিজাইনে মেরামত যোগ্যতা না থাকে, মেরামত করা যায় না ওয়ান টাইম, তাহলে সেই পণ্যগুলো সাধারণত ক্রেতা বা ভোক্তারা ক্রয় করতে খুব বেশি রাজি নাও হতে পারে। এরপরে মডিউলার চেঞ্জ। তোমরা জানো যে একটি পণ্যের মডিউলার মানে হচ্ছে যে একটি পণ্যকে বিভিন্ন অংশে ভাগ করা, বিভিন্ন অংশে ভাগ করা, সামগ্রিক একটি অংশ, সামগ্রিক একটি বিষয়, অনেকগুলো অংশ পার্ট থাকবে, যেন কোনো একটি পার্ট নষ্ট হলে সেই পার্টটাই শুধু যেন আমরা ঠিক করতে পারি। এই পার্টগুলো বিভিন্ন ডিজাইনে আবদ্ধ করার নাম হচ্ছে মডিউলার ডিজাইন। যেমন তুমি দেখো, তোমার একটি ডেস্কটপ রয়েছে, ডেস্কটপের একটি কিবোর্ড রয়েছে, একটা সিপিইউ রয়েছে, একটা মাদারবোর্ড রয়েছে, একটা তারপরে হচ্ছে কি প্রিন্টার রয়েছে, অনেকগুলো পার্ট না বলো? একটা চার্জার রয়েছে, বলো কি পার্ট কিনা? এই পার্টগুলো করা হয়েছে যেন কোনো একটা অংশ যদি নষ্ট হয়, তাহলে আমরা যেন এই অংশটাই শুধু ঠিক করে নিতে পারি। এটার নাম হচ্ছে মডিউলার ডিজাইন। বুঝে গেছে? এরপর আসলে দেখি ক্ষুদ্র ও হালকা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে বিক্রয়াত্মক সেবার কথা বলেছো, কে যেন বললা? বিক্রয়াত্মক সেবা, বিক্রয়াত্মক সেবা কে বলেছো? ইয়েস স্যার বিক্রয়। হ্যাঁ, কেন উত্তর দিতে এত সময় লাগে বাবা? তুমি হ্যাঁ বলবা, আমি স্যার উত্তর বই। দেব। ওকে, বিক্রয়াত্মক সেবা মানে হচ্ছে যে বিক্রয় পরবর্তী ওই পণ্য বা সেবার যে সেবা প্রদান করা হয়, পরবর্তী যে সেবা প্রদান করা হয়, সেটা হচ্ছে বিক্রয়াত্মক সেবা। যেমন তুমি মোবাইল কিনলে, মোবাইলের বিক্রয় পরবর্তী 1 বছর ওয়ারেন্টি দেয় না? জি স্যার। এই সময়ের মধ্যে যদি কোনো নষ্ট হয় টাকা লাগে না? ফ্রি সেট করে, ফ্রি ঠিক করে দেয়, ফ্রি ঠিক করে দেয় কিনা? জি স্যার। ফ্রি ঠিক করে দেয়। তারপরে চার্জারের সময় দেয়, চার্জার তোমাকে 6 মাস দেয়, ব্যাটারি 6 মাস দেয়, মোবাইল 2 বছর বা 1 বছর সময় দেয়। এর মধ্যে যদি কোনো নষ্ট হয়, তাহলে এটা চেঞ্জ করে দেয় অথবা ঠিক করে দেয়। স্যার ওয়ারেন্টি গ্যারান্টি, এটাই হ্যাঁ, তো? ওয়ারেন্টি গ্যারান্টি, এগুলো হচ্ছে বিক্রয়াত্মক সেবা। ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে বিক্রয়াত্মক সেবা। যেমন আমার ল্যাপটপ আমি কতবার, 7-8 বার তো আমি বোধহয় নিয়ে গিয়েছি, কারণ আমার ওয়ারেন্টি রয়েছে, ওকে স্যার। কোনো টাকা লাগে নাই। এই যে বিক্রয়ের পরবর্তী এই পণ্য দ্রব্যগুলোর যে সেবা প্রদান করা হয়, ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয়, এটার নাম হচ্ছে বিক্রয়াত্মক সেবা। তো যে সকল পণ্যের এরকম বিক্রয়াত্মক সেবা দেওয়া হয়, সেই সকল পণ্যই পণ্যের প্রতি ক্রেতারা বেশি আকৃষ্ট হয়। যেমন আমি যদি কোনো পণ্য ক্রয় করতে যাই, মোবাইল অনেকগুলো যদি ক্রয় করতে যাই, আমি জিজ্ঞাসা করি কোন পণ্যের কি কি সেবা রয়েছে, বিক্রয়াত্মক কি কি সেবা রয়েছে, এগুলো একটু বলেন। বুঝতে পারছো? তো যারা বেশি ওয়ারেন্টি গ্যারান্টি দেয়, বেশি সময় ধরে, আমরা তাদের কাছ থেকে পণ্য ক্রয় করি। এগুলো হচ্ছে বিক্রয়াত্মক সেবা।
কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে? উপযোগ সংযোগটা আরেকবার বুঝাবেন? পূর্বের উপযোগের সাথে নতুন উপযোগ যুক্ত হওয়ার নামই হচ্ছে উপযোগ সংযোগ। পূর্বের উপযোগের সাথে নতুন উপযোগ সংযুক্ত হওয়ার নামই হচ্ছে উপযোগ সংযোগ। বুঝে গেছে? যেমন হচ্ছে তোমার মোটরসাইকেলের কথাই বলো, মোটরসাইকেলের ক্ষেত্রে এক এক মোটরসাইকেল এক এক ধরনের উপযোগ মানে বাড়তি উপযোগ যুক্ত থাকে। যেমন হাইড্রোলিক ব্রেক থাকে, ড্রাম থাকে, ডিস্ক থাকে, তাই না? এই ঠিক কিনা? হ্যাঁ, এগুলো কি এক একটা। তারপরে হচ্ছে যে ডিজিটাল মিটার থাকে। আবার ধরে নাও মোবাইলের ক্ষেত্রে, আমি বরাবরই মোবাইল ধরি, মোবাইলে নিয়েই উদাহরণ দিই, মোবাইল দেই, পেন, পেন্সিল, স্কেল এগুলো দিয়ে উদাহরণ দিয়ে দিই, কারণ এগুলো তোমরা সবসময় নাড়াচাড়া করো, এগুলো উদাহরণ তোমরা বুঝবে। কোন মোবাইলে হচ্ছে ইন্টারনেট ইউজ করা যায়, কোন মোবাইলে ইন্টারনেট ইউজ করা যায় না। তাহলে যে মোবাইলে ইন্টারনেট ইউজ করা যায় না এটা প্রাথমিক ভার্সন, ওল্ড ভার্সন। তাহলে যে মোবাইলে ইন্টারনেট ইউজ করা যায় সেটা হচ্ছে নিউ ভার্সন, মডার্ন ভার্সন। তাহলে এই যে বাড়তি উপযোগ, ইন্টারনেট ব্যবহার করার সুবিধা যুক্ত হওয়া, এটা একটি উপযোগ যুক্ত হয়েছে না? জি স্যার। হ্যাঁ, এটাই হলো উপযোগ সংযোগ, মানে পূর্বের উপযোগের সাথে নতুন কোন উপযোগ যুক্ত হওয়া, এটা নাম হচ্ছে উপযোগ সংযোগ। ক্ষুদ্র হালকা? ক্ষুদ্র হালকা মানে পূর্বের দ্রব্য যেন আমরা যেন একজন গ্রাহক বা ভোক্তা একটি পণ্য ক্রয় করার পর সহজেই যেন বহন করতে পারে। যেমন তোমার বাসায় ডেস্কটপ আছে, ডেস্কটপ চাইলে তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবে না, তাহলে তুমি কি ডেস্কটপের পরিবর্তে ল্যাপটপ নিতে পারবে, ডেস্কটপের চেয়ে কম হালকা, জি স্যার, তাই না? খুব ছোট এবং হালকা। এর চেয়েও হচ্ছে ট্যাব, এর চেয়েও ছোট হচ্ছে মোবাইল। আর মোবাইল ছোট বলেই আজকে আমরা ইন্টারনেট সংক্রান্ত সব কাজ মোবাইলে করতে পারি, কিন্তু এটি আমরা পকেটে নিয়ে ঘুরতে পারি, তাই না? এটা ক্ষুদ্র এবং হালকা হয়েছে না? রাইট। কারো প্রশ্ন আছে আর? আচ্ছা, আমি আবার বলি, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেখান থেকে প্রশ্ন সবগুলোই হয়ে থাকে, 90% কোশ্চেন হয়ে থাকে, সেটাই হচ্ছে আমাদের এই পণ্য ডিজাইনের প্রকারভেদ। আমি আবার বলি, এটার মধ্যে রয়েছে ক্রিয়াগত ডিজাইন, রুচিসম্মত ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকিং ডিজাইন। তাহলে ক্রিয়াগত ডিজাইন কি? যে একটি পণ্য বা সেবা যখন উৎপাদন হয়, তা পণ্যের বর্তমান কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তনের জন্য পণ্যের ডিজাইন করা হয়ে থাকে, বর্তমান পণ্যের যে কার্যকারিতা এবং উপযোগিতা রয়েছে এটা পরিবর্তন করা হয়। যেমন আমি ওই যে একটু আগে বললাম যে মোবাইলের ওই যে বাটন মোবাইল থেকে টাচ মোবাইল, এই যে, তাহলে বাটন মোবাইলের উপযোগিতা এক ধরনের, টাচ মোবাইলের উপযোগিতা আরেক ধরনের। তার মানে এটার অভ্যন্তরীণ কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। এক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায়, আরেক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় না। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে সে ক্রিয়াগত ডিজাইন। এবার আসলে কি রুচিসম্মত ডিজাইন কি? এবার পণ্যের মানকে গুরুত্ব দেওয়া হয় না, পণ্যের মান পরিবর্তন না করে, পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে, অর্থাৎ পণ্যের মান তেমন একটা গুরুত্ব না দিয়ে পণ্যটিকে আকর্ষণীয় করে তোলা হয়, যেভাবেই হোক, রং চং ইত্যাদি দিয়ে। এর স্থায়িত্ব, তারপর হচ্ছে যে উপযোগিতা যাই হোক না কেন, এটা যেন পণ্য গ্রাহকদেরকে আকৃষ্ট করে তোলে, এটা হচ্ছে রুচিসম্মত ডিজাইন। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এর জন্য কি করা হয়? রং, স্টাইল এবং বাহ্যিক ডিজাইনের অনেক পরিবর্তন করা হয়, যেন ক্রেতারা দেখেই যেন এটাকে আকর্ষণ বোধ করে, মানে এটা আকর্ষণীয় হয়ে ক্রেতাদের কাছে ধরা দেয়। এটাই হচ্ছে রুচিসম্মত ডিজাইন। এরপরে হচ্ছে উৎপাদন ডিজাইন কি? যে পণ্য যখন উৎপাদন করা হবে, উৎপাদনের ক্ষেত্রে উন্নত কাঁচামাল ব্যবহার করা, উন্নত মেশিনারিজ ব্যবহার করা, উন্নত প্রযুক্তি ব্যবহার করা, উন্নত কলাকৌশল ব্যবহার করা। আচ্ছা বলো দেখি, এগুলো যদি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে পণ্য সেবার মান ভালো হবে না খারাপ হবে? ভালো। কেমন ভালো? অনেক ভালো না অল্প ভালো? অনেক ভালো। অনেক ভালো হবে। তাহলে এটার নাম হচ্ছে উৎপাদন ডিজাইন। আর প্যাকিং ডিজাইন কি? ভেতরের কোনো কিছু পরিবর্তন না করে শুধুমাত্র উপরের যে মোড়কটা রয়েছে এই মোড়কের পরিবর্তন, এটা নাম হচ্ছে প্যাকিং ডিজাইন। কেন প্যাকিং ডিজাইন করা হয়? যে ক্রেতারা যেন প্যাকিং দেখেই, মানে বাহিরের দৃশ্য দেখেই, দর্শন করেই যেন ওই হলো আকর্ষণ বোধ করে, এটার নাম হচ্ছে প্যাকিং ডিজাইন।
ওকে, এবার তাহলে আমরা যে বিষয়বস্তু পড়লাম তার উপর একটা প্রশ্ন দেখি। জনাব নাদিব বগুড়ায় বিশাল ফার্নিচার নামে একটি শোরুম প্রতিষ্ঠা করেন। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন। মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন, পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার সামগ্রী তৈরি করেন। মানসম্মত হওয়ায় তার ফার্নিচার বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। সম্প্রতি আশেপাশের কয়েকটি প্রতিযোগী প্রতিষ্ঠান ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে শৈল্পিক ও কারুকার্যময় ফার্নিচার তৈরি ও বিপণন করায় জনাব নাদিমের ফার্নিচারের চাহিদা হ্রাস পায়। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। ঠিক আছে, প্রশ্ন, পণ্য ডিজাইন কাকে বলে? সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত হয়, ব্যাখ্যা করতে হবে। এরপর আসলে দেখি কোন ধরনের ডিজাইন প্রয়োগের ফলে জনাব নাদিবের ব্যবসায় সফলতা আসে। নাদিব কোথায়? নাদিব বিশাল ফার্নিচার নামে একটি শোরুম প্রতিষ্ঠা করে। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন। তাহলে ফার্নিচার তৈরিতে কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে কিসের সাথে সম্পর্ক বলো তো দেখি? ক্রিয়াগত, রুচিসম্মত, উৎপাদন না প্যাকিং? কোন ডিজাইনের মতো পড়ে? ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ ও ব্যবহার, এটি কোন ডিজাইনের মতো পড়ে? ক্রিয়াগত? স্যার রুচিসম্মত নান্দনিক ডিজাইন। না না না, আরে এটা আমাদের উন্নত কাঁচামাল ব্যবহার করা কিসের মতো পড়ে? ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার তৈরি। দক্ষ ও অভিজ্ঞ কারিগর দ্বারা ফার্নিচার সামগ্রী তৈরি করেন। মানসম্মত হওয়ায় ফার্নিচার বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। তাহলে বলো দেখি এটা কোন ক্ষেত্রে কোন ডিজাইনের মতো পড়ে? এটি ক্রিয়াগত ডিজাইন, রুচিসম্মত নান্দনিক ডিজাইন নয়। রুচিসম্মত নান্দনিক ডিজাইন পড়ে আছে। সম্প্রতি আশপাশের কয়েকটি প্রতিযোগী প্রতিষ্ঠান এরা করেছে রুচিসম্মত নান্দনিক ডিজাইন করেছে, কিন্তু এরা করেছে হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। আচ্ছা, আর একটু দেখি, পণ্যের বর্তমান কার্যকারিতা উপযোগিতা পরিবর্তনের জন্য পণ্যের ডিজাইন করা হতে পারে। যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা উপযোগিতা পরিবর্তন করা হতে ক্রিয়াগত ডিজাইন বলে। তারপর হচ্ছে এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়, যেমন মশার কয়েল তৈরি কোম্পানিগুলো মশার পাশাপাশি বুস্টার করে। আচ্ছা ওকে, আর একটা যে ডিজাইনের মূল লক্ষ্য হলো নতুন উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা, তাকে পণ্য ডিজাইন। এর ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদন গতিশীলতা বৃদ্ধি করা, ব্যয়ের হ্রাসের উপর অধিক গুরুত্ব আরোপ করা। যেমন কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটার বা আধুনিক পদ্ধতি ব্যবহার করা। আচ্ছা, এটা হবে আমাদের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। কারণ হচ্ছে যখনই আমি মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করব তখন এটির স্থায়িত্ব অনেক বৃদ্ধি পাবে, তাই না? স্থায়িত্ব অনেক বৃদ্ধি পাবে। সম্প্রতি তারপর হচ্ছে যে উদ্দীপকে জনাব নাদিমের দুশ্চিন্তা দূরীকরণে কোন ধরনের ডিজাইন ব্যবহার করা উচিত? সম্প্রতি আশেপাশে কয়েকটি প্রতিযোগী প্রতিষ্ঠান ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে শৈল্পিক ও কারুকার্যময় ফার্নিচার তৈরি ও বিপণন করায় জনাব নাদিমের ফার্নিচারের চাহিদা হ্রাস পায়। আচ্ছা, নাদিমের ফার্নিচারের চাহিদা হ্রাস পায় কেন? যে আশেপাশের কিছু ব্যবসা প্রতিষ্ঠান এরা কি করছে, এরা রুচিসম্মত এবং নান্দনিক ডিজাইন করেছে, কিন্তু জনাব নাদিমের বিশাল ফার্নিচার রুচিসম্মত নান্দনিক ডিজাইন করতে পারে নাই। এরা শুধু কি করেছে, নিজের পণ্য বা সেবার যে ক্রিয়াগত এবং ব্যবহারিক যে ডিজাইন রয়েছে সেটা করেছে, অর্থাৎ কার্যকারিতা বৃদ্ধি করেছে। বুঝতে পেরেছ? তাহলে নাদিবটি একদিক থেকে এগিয়ে রয়েছে, আরেক দিকে পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকাটা হচ্ছে রুচিসম্মত নান্দনিক ডিজাইন। তাহলে জনাব নাদিবের দুশ্চিন্তার দূরীকরণে রুচিসম্মত ও নান্দনিক ডিজাইন ব্যবহার করা উচিত। প্রশ্নের উত্তর এভাবে লিখতে হবে, উদ্দীপকে জনাব নাদিবের দুশ্চিন্তা দূরীকরণে রুচিসম্মত ও নান্দনিক ডিজাইন ব্যবহার করা উচিত। তাহলে দ্বিতীয় পারে তুমি লিখবে রুচিসম্মত ও নান্দনিক ডিজাইন কাকে বলে। রুচিসম্মত ও নান্দনিক ডিজাইনে কি কি পরিবর্তন করা হয়? যেমন এর রুচিসম্মত নান্দনিক ডিজাইনের রং, আকার, আকৃতি, গন্ধ ইত্যাদি পরিবর্তন করা হয়, এটাকে শাইনিং করা হয়, লোকজনের কাছে আকর্ষণীয় করে তোলা হয়। ঠিক আছে, তাহলে এটি যদি করে তাহলে জনাব নাদিব অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে থাকবে। কারণ হচ্ছে যে সে তো এমনি ব্যক্তিগত ব্যবহারিক ডিজাইন তো করছেই ভালোভাবে,
এখন রুচিসম্মত নান্দনিক ডিজাইন যদি করে তাহলে রাতারাতি এর পণ্যের চাহিদাগুলো বৃদ্ধি পাবে। তোমরা কি বুঝতে পারলা? Yes, sir. বুঝতে পেরেছো? ওকে। কি বলে মারুফ হাসান প্রান্ত, একজন স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশট নিয়ে আমাকে গ্রুপে দাও। কে নিয়েছো? জি স্যার, নিয়েছি। হ্যাঁ, গ্রুপে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিবা আচ্ছা, স্যার। প্রেজেন্ট ইন পিএমএম ক্লাস, ঠিক আছে? এভাবে লিখবে। Yes, sir. ওকে, বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকবে অবশ্যই তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর মার্কেটিং ক্লাসে কারা কারা ক্লাস করছে না এটা নিয়ে আমি একটু ভাবছি, দেখা হবে ভালো করে। পণ্য ডিজাইন কাকে বলে, পণ্য ডিজাইন কত প্রকার কি কি, ক্রিয়াগত রুচিসম্মত উৎপাদন ও প্যাকিং ডিজাইন কাকে বলে, পণ্য ডিজাইনের সুবিধা আলোচনা করো, উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য আলোচনা করো। দিনের পরে দিনে শেষ করতে হবে। অন্ততপক্ষে জ্ঞানী ছাত্র যারা সত্যিকারই পড়াশোনা করতে চায়, ফাঁকি দিতে চায় না, হ্যাঁ, তারা পড়াশোনা রেগুলার করবে, কোনো পড়া ফেলে রাখবে না। ইনশাআল্লাহ। কোনো জায়গায় প্রশ্ন আছে তোমাদের? নো স্যার, বুঝতে পেরেছি। ওকে, কোনো প্রশ্ন না থাকলে তোমাদের প্রতি আহ্বান থাকবে তোমরা নিয়মিত ক্লাস করবে, নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমাদের সিলেবাস শর্ট সিলেবাস অনুযায়ী আমরা আমাদের সিলেবাস গুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে? সেকেন্ড পেপার বই তাহলে কিনে ফেলবো? হ্যাঁ, তোমরা সেকেন্ড পেপার বই কিনে ফেলো। স্যার ওই সেম রাইটারেরই কিনবো? হ্যাঁ, সেম রাইটার। ওকে, তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।